বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায় কথায় কথায়। দেশ থেকে বিদেশ, ক্রীড়া জগৎ থেকে শিক্ষাক্ষেত্র, নানান বিষয়ের ওপর নানান আলোচনা শুনুন বেতার বিদ্যাসাগরের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান কথায় কথায়। নমস্কার বন্ধু, শুনছেন 90.8 FM প্রচার তরঙ্গে বেতার বিদ্যাসাগর। সঙ্গে রয়েছে আমি আরজে শ্রবণ। আর আজ আমার সঙ্গে আমাদের এই স্টুডিওয়ে রয়েছে একটি বিশেষ চমক। আজ আমাদের এখানে উপস্থিত রয়েছেন ডক্টর স্নেহাশিস সুর। আমরা কম বেশি সকলেই ওনার নাম প্রায় জানি এবং শুনেছি। বিশিষ্ট সাংবাদিক এবং প্রেস ক্লাব কলকাতার সভাপতি। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আজ। আপনাকেও ধন্যবাদ এই রেডিও বিদ্যাসাগরের আমাকে ডাকার জন্য। আজকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আপনি এসছেন, এখানে একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হচ্ছে এআই এর ওপর, এবং কি বলবেন, কি বক্তব্য? ধন্যবাদ। বিষয়ে বলার আগে আমি একটা কথা একটু বলতে চাই। আমি পেশায় সাংবাদিক এবং সম্প্রচারের সঙ্গে যুক্ত, তাই কোনো গোষ্ঠী বেতার পশ্চিমবঙ্গে ভালো চলছে এবং সেখানে এসে আমি যেখানে এই কর্মশালা হচ্ছে তার নিচের তলাতেই এই গোষ্ঠী বেতার বিদ্যাসাগর রেডিও, তার যে দপ্তর, সেখানে আমি দেখলাম যে রেডিওটা বাজছে। এটা খুব ভালো লাগলো। সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ কিন্তু আমাদের গোষ্ঠী বেতার বা কমিউনিটি রেডিওতে খুব সংখ্যায় বেশি নেই। এটা যদিও এটাকে আমরা শিক্ষা প্রাঙ্গণের বেতার বলে থাকি, সেটা একটা গোষ্ঠী বেতারেরই অঙ্গ, মানে ক্যাম্পাস রেডিও। তাহলেও যে এটা চলছে এবং সারা দিন ধরে এখানকার যে সমস্ত আশপাশের মানুষজন, এখানে আবহাওয়ার কথা বলা হয়, এখানে কৃষির কথা বলা হয়, তাছাড়া ছাত্রছাত্রীরাও এখানে নানা ধরনের অনুষ্ঠান করতে পারেন। এর জন্য আপনাদের অভিনন্দন জানাই যে একটি গোষ্ঠী বেতার এত ভালোভাবে চালু রয়েছে, এটা দেখেই খুব ভালো লাগলো। এরপর আপনি যে বিষয়টা বলেছেন সেই বিষয়ে আসি। আপনি জানেন যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যে আয়োজন করেছেন, এর নানা রকম সংস্থা আছেন যারা সিইসি, কনসোর্টিয়াম ফর এডুকেশনাল কমিউনিকেশন, এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি, তাদের সহায়তায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় দুদিনের একটি কর্মশালার আয়োজন করেছেন, যার বিষয় হচ্ছে ভারতীয় জ্ঞান বিকাশে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মূলত পরিবেশের দিক থেকে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ভারতীয় জ্ঞান বিকাশ এর সহায়ক কতটা হতে পারে। আপনি বুঝছেন যে এখন আমরা জোর দিয়েছি একটা বিষয়, যে আমাদের যে সাবেক যে জ্ঞান বা দক্ষতা আমাদের দেশেই রয়েছে, যেটা সারা পৃথিবীতে বহু মনীষী তার স্বীকৃতি দিয়েছেন, অথচ বর্তমান প্রজন্ম সেটা আমরা ভালো করে বুঝি না বা আমাদের পরবর্তী প্রজন্মকেও আমরা বোঝাতে চাই না। তাই এই ভারতীয় জ্ঞান বিকাশ বলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে কাজ হচ্ছে, তার মধ্যে আমরা চেষ্টা করছি, ধরুন বিজ্ঞানে, কৃষিতে, সাহিত্যে এই যে ভারতীয় সত্তা বা ভারতীয় জ্ঞান, আমাদের বেদ, উপনিষদ, এই ধরনের যে প্রাচীন গ্রন্থ, সেগুলোর যে বক্তব্য এবং আজকের বিজ্ঞানের প্রেক্ষিতে তাদের যে সমসাময়িকভাবে তারা যে কতটা গুরুত্বপূর্ণ এবং এখনও কতটা সামঞ্জস্যপূর্ণ, সেগুলো বিভিন্ন বক্তা তুলে ধরেছেন। এবং সবথেকে বড় কথা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধীনে যে সমস্ত আঞ্চলিক, আমরা ইএমআরসি বলি, ইলেকট্রনিক মাল্টিমিডিয়া রিসার্চ সেন্টার, অর্থাৎ যারা এই শিক্ষার্থীদের জন্য ধ্বনিদৃশ্য মাধ্যমের বিভিন্ন উপাদান তৈরি করে থাকেন, অর্থাৎ অডিও ভিজুয়াল মেটেরিয়াল তারা তৈরি করেন, সেই যে সংস্থা সারা ভারতের, কনসোর্টিয়াম ফর এডুকেশনাল কমিউনিকেশন, তার প্রধান অধ্যাপক জে.বি. নাড্ডা উনি এসেছেন, এর উদ্বোধন করেছেন। মাননীয় উপাচার্য মহাশয় এখানে ছিলেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু বিশেষজ্ঞ এখানে এসেছেন এবং বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা, যদিও এটা পরিবেশ দপ্তর মূলত আয়োজন করছেন, অধ্যাপক জ্যোতিশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর মূল উদ্যোক্তা, কিন্তু তাহলেও সমস্ত বিভাগের ছাত্রছাত্রীদের যারা উৎসাহী তাদের এখানে আসতে বলা হয়েছে। এবং ধরুন কাছের আইআইটি খড়গপুর থেকেও যেমন বক্তারা এসছেন, বিশিষ্ট অধ্যাপকরা, এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, কলকাতা থেকে এসেছেন, এবং তারা মূলত এই ছাত্রছাত্রীদের সামনে আমাদের যে জ্ঞান কোষ, ভারতীয়দের যে ঐতিহ্য, যে সাবেক চিন্তাভাবনা এবং আমাদের যে ক্লাসিক যে সমস্ত
রয়েছে তার মধ্যে যে সমস্ত ধরুন মুনি ঋষিদের যে গবেষণা যেটা বলছিলাম বেদ উপনিষদ সেখানেও রয়েছে, তারপরেও শতাব্দীগুলোতে আস্তে আস্তে একেবারে রবীন্দ্রনাথ পর্যন্ত, আচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায় থেকে শুরু করে আবার অন্যদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, এই যে এদের সকলের যে চিন্তা ভাবনা এগুলো আজকে চর্চিত হওয়া দরকার আধুনিক প্রজন্মের কাছে, ছাত্রছাত্রীদের কাছে। দেখুন তারা জানে না বললে আমরা এড়িয়ে যেতে পারবো না, আমরা কি তাদের জানানোর চেষ্টা করেছি? দায়বদ্ধতা, ঠিকই বলেছেন। এবং এর সঙ্গে একদিকে যেমন আমাদের সাবেক শাশ্বত ঐতিহ্যগুলোকে আঁকড়ে ধরে রাখতে হবে, অন্যদিকে বর্তমানে যা আসছে অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, সেগুলো কিভাবে ব্যবহার করে দ্রুত গতি পাওয়া যায়। এবং আমরা এটা বুঝেছি যে কৃত্রিম বুদ্ধিমত্তাটা যদি রপ্ত করতে না পারে ছাত্রছাত্রীরা, তাহলে সে দক্ষ কর্ম প্রার্থী হিসেবে সে নিজেকে বিবেচিত করতে পারবে না, সে ছিটকে যাবে। অর্থাৎ সেই চিন্তা চেতনাটাও তাকে দেওয়া যে কৃত্রিম বুদ্ধিমত্তা কি করতে পারে, এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে হয়েছে মানুষের মেধা, মানুষের মেধা দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাকে চালিত করে যে ফল পাওয়া যাবে এবং সে চালিত করতে পারছে কিনা, এই বিষয়গুলো তার সামনে উপস্থিত করা যাতে ভবিষ্যতে সে আগ্রহী হয়। এবং এর আরেকটা বিষয় আছে, আপনারা জানেন, দেখুন আমাদের দেশে আজকে বহু বিশ্ববিদ্যালয় হয়েছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, কিন্তু আমাদের এত বড় দেশ, এখন সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু এই প্রথাগত শিক্ষার মধ্যে আসতে পারছে না, বা যারা আসছে তাদের অতিরিক্ত যে জ্ঞানের প্রয়োজন বা দক্ষতার প্রয়োজন, অর্থাৎ কেউ ব্যক্তিগত সহায়ক হিসেবে কাউকে, তো একটা বড় ক্লাসের পরে তো ওইভাবে কারোর কাছে মাস্টারমশাই বা দিদিমণির কাছে পড়া সম্ভব নয়, ফলে তাদের অতিরিক্ত মানে শ্রেণীকক্ষের পাঠদানের বাইরে, গবেষণাগারের গবেষণার বাইরে কিছু অতিরিক্ত পাঠদান বা জ্ঞান বা দক্ষতার আলো প্রয়োজন, যেটা এই ইএমআরসিগুলো অর্থাৎ ইলেকট্রনিক মাল্টিমিডিয়া সেন্টার, যেটা সিইসি সেন্টার ফর ইলেকট্রনিক এডুকেশনাল কনসোর্টিয়াম, যেটা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতায়, তাদের মাধ্যমে সারা দেশে বিভিন্ন ধ্বনিদৃশ্য মাধ্যমের লেখাপড়ার পাঠদান তৈরি করছে। তাতে একজন অধ্যাপক পড়াচ্ছেন, সেই সঙ্গে কি পড়াচ্ছেন সেটাও লেখা থাকছে, সম্ভাব্য প্রশ্নাবলী থাকছে, উত্তর থাকছে। ফলে সম্যকভাবে যদি কেউ সে ওটা দেখে, এবং এটা বিনামূল্যে দেখতে পাওয়া যায়, এটা যদি কেউ দেখে তাহলে কিন্তু তার পাঠদানের অতিরিক্ত জিনিস এবং সে প্রচুর উপাদান সে পাবে, রসদ পাবে। অর্থাৎ বাড়িতে একদিকে শ্রেণীকক্ষে জানবে, গবেষণাগারে জানবে, অন্যদিকে অবসর সময় এগুলো চালিয়ে চালিয়ে একাধিকবার দেখতে পারবে, দেখে নিজের দক্ষতা বা জ্ঞানটা বৃদ্ধি করতে পারবে। এটাকে মুক্স বলি আমরা। যেটা বললেন আপনি, যে একেবারেই তাই, আমাদের এআই এর সঠিক ব্যবহার এবং তার সম্পর্কে সঠিক জ্ঞান লাভটা যেরকম প্রয়োজন, সেরকমভাবে এটাও প্রয়োজন আমাদের সকলকে জানানো, আগামী প্রজন্মকে জানানো, যেন এটার কোনো ভুলভাবে আমরা ব্যবহার না করি, কোনো নেগেটিভ ওয়েতে যাতে আমরা ব্যবহার না করি। একেবারেই তাই। এর উপরেই আজ আমাদের এই ওয়ার্কশপ হচ্ছে, এবং আমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রায়শই এরকম নতুন ধরনের এবং আগামী প্রজন্মের জন্য এরকম গুরুত্বপূর্ণ ওয়ার্কশপ, সেমিনার বলুন আয়োজন করে থাকে, যার জন্য আমরা সত্যিই অনেক কিছু জানতে পারি। তো স্যার, আপনি বহুদিন যাবৎ সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত রয়েছেন, তো আমি যদি বলি যে আপনার সময়কার, যখন আপনি প্রথম সংবাদ জগতে ঢুকেছেন, প্রবেশ করেছেন, এবং আজকের যুগের যে সংবাদ মাধ্যম, আমরা তো কোথাও গিয়ে একটু পরিবর্তন পাই, সেই পরিবর্তনটা আপনার চোখে কিরকম? হ্যাঁ, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, পরিবর্তনটাই একমাত্র বাস্তব, পরিবর্তন না হলে তো কোনো কিছু এগোতে পারবে না, এবং নানা কারণে পরিবর্তন হয়। একটা হচ্ছে প্রযুক্তির কারণে পরিবর্তন হয়। আপনি যদি খবরের কাগজের বিষয়ে দেখেন, আগে খবরের কাগজ এক জায়গায় ছাপা হতো, তারপরে ডাক এডিশন বা ডাক সংস্করণ, মফস্বল সংস্করণ, সেগুলো ট্রেনে চড়ে যেত, লোকে বিকেলের দিকে পেত, কোথাও কোথাও পরের দিনের তারিখ দিয়ে ছাপা হতো, পরের দিন সকালে পৌঁছতো। এখন এই যে প্রযুক্তি বা প্রকৌশলের উন্নয়ন, ডিজিটাল টেকনোলজি বলুন বা যাই বলুন, এক জায়গায় পাতাটা তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গায় ছাপা হচ্ছে, অর্থাৎ ছাপাটা হওয়ার ফলে সকালেই বিভিন্ন জায়গায়, সব জায়গায় কাগজ পৌঁছে যাচ্ছে। এটা যেমন একটা প্রযুক্তিগত ব্যাপক পরিবর্তন ঘটেছে, তেমনি আর একটা পরিবর্তন মানে দূরদর্শন বা টেলিভিশন আসার পরে হয়েছে। সেটা হচ্ছে যে মানুষ তো সারা দিনের মধ্যে ঘটনাটা জেনে নিচ্ছে, ফলে পরের দিন ওই একই কথা কেন পাঠক পড়তে চাইবে, ফলে খবরের কাগজের একটা দায়বদ্ধতা আরও বেড়ে গেছে। ধরুন কি হয়েছে, কোথায় হয়েছে, কারা যুক্ত, কখন হয়েছে, এইগুলো হয়তো
টেলিভিশনে সে সারাদিনে রেডিওতে বা টেলিভিশনে জেনে নিল, কাগজে কিন্তু সে জানতে চাইবে কেন হয়েছে এবং কি জন্যে হয়েছে, এইটা কি করে হয়েছে এবং কি জন্যে হয়েছে। ফলে খবরের কাগজের লেখার ধরনটা পাল্টে গেছে। ঘটনার প্রতিবেদনের থেকেও এই যে আমরা বলি এটাকে বলে পার্শ্ব রচনা, অর্থাৎ সাইড লাইন্স, মানে যেমন ধরুন খেলায় এই এত মিনিটে অমুক দলের অমুক মাঝমাঠ থেকে বলটা দিয়েছিলেন, ডান দিকে পাস করেছিলেন, তারপর উনি এগিয়ে গিয়ে মাঝখানে মাইনাস করলেন, তারপরে অমুক হেড দিয়ে গোল দিলেন এত মিনিটে, এটা আর কেউ জানতে চাইছে না, কারণ খেলা সরাসরি দেখেছে, খেলার যে অংশ বিশেষ পরে খবরে বা বারবার দেখেছে। ফলে এখন জানতে চাইছে ক্যাম্প স্টোরি, কোচ ভার্সেস কোচের সঙ্গে ক্যাপ্টেনের কি সম্পর্ক, দুজন ফুটবলারের সঙ্গে ভুল বোঝাবুঝি, এই অন্য দল থেকে এসছে অন্য দল, এ কেন পাচ্ছে না, অমুক দল কেন পাচ্ছে, এই যে কেন কি করে, এই সবগুলো অনেক বেশি জানতে। সেরকম ঘটনাতেও হয়ে গেছে, ঘটনার বিবরণের থেকেও সেখানে বিশ্লেষণমূলক রচনা, অন্তর্তদন্ত এগুলো বেড়ে গেছে এবং স্থানীয় খবরও আস্তে আস্তে বেড়েছে এবং ভাষারও বদল ঘটেছে। ভাষার বদল তো ঘটেছে, আগে সাধু ভাষায় লেখা হতো, সম্পাদকীয়টা সাধু ভাষায় লেখা হতো, এখন অনেক সহজ ভাষায় এটা তৈরি হয়েছে খবরের কাগজের ক্ষেত্রে। এবং ধরুন টেলিভিশনের ক্ষেত্রেও যেটা হয়েছে, আগে একমাত্র দূরদর্শন ছিল, এখন 90-এর পরে উন্মুক্ত আকাশ হয়ে গেছে, ফলে অনেক বেসরকারি চ্যানেল এসেছে এবং বেসরকারি সংবাদ চ্যানেল এসেছে, সংবাদ মাধ্যম, এবং তারা 24 ঘন্টার সংবাদ মাধ্যম এসেছে। এই 24 ঘন্টার সংবাদ মাধ্যমে লোকে কি হয়েছে জানার জন্য সঙ্গে সঙ্গে খুলছে এবং সরাসরি খবর। এবং এখানেও দেখুন ডিজিটাল প্রযুক্তির ফলে সরাসরি ঘটনাস্থল থেকে খবর প্রতিবেদন দেওয়া হচ্ছে, মানে সাংবাদিকরা সেই প্রতিবেদন ঘটনাস্থল থেকে দিচ্ছেন এবং সম্প্রচার কেন্দ্র থেকে যিনি সঞ্চালক তিনি জিজ্ঞেস করছেন কি হয়েছে, কি করে হয়েছে, কখন হলো, আর কি জানো, এবং সে ঘটনাস্থল থেকে বলছে। ফলে সাধারণ মানুষ সরাসরি দেখে ঘটনাস্থলে কি হয়েছে সেটা সে দেখতে পেয়ে যাচ্ছে। এই প্রযুক্তিটা আগে ছিল না। এই যে স্যাটেলাইট পদ্ধতিতে ঘটনাস্থল থেকে সংকেতটা বা তাদের কথা বলাটা নিয়ে আসছে, বা এখন ব্রডব্যান্ডের মাধ্যমে বা এই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন আমাদের যে ফোনের যে আমরা চিপ ব্যবহার করি সেই ওগুলো দিয়ে, সিমগুলো দিয়ে এই ধরনের কারিগরি বিষয় এসেছে এবং আরও কারিগরিতে উন্নত হচ্ছে। যেটা কি হচ্ছে জানেন, একটা টেলিভিশনের ক্ষেত্রে একটা সংবাদের কিছুটা থাকে কন্টেন্ট, বিষয়বস্তু, আর আরেকটা থাকে ফরম্যাট, আমি কিভাবে আপনাকে পেশ করছি। অর্থাৎ এই যে ফোন ইন, ঘটনাস্থলে কি হয়েছে অন্তত ফোনে জানিয়ে দিল, তারপরে ঘটনাস্থল থেকে সচিত্র প্রতিবেদন, মানে ওখানে আমি দেখতে পাচ্ছি আর্ধেকটা পর্দায় যিনি সঞ্চালক তিনি রয়েছেন সংবাদ কেন্দ্রে এবং আরেকটা পর্দায় প্রতিবেদক রয়েছেন ঘটনাস্থল থেকে, তিনি জানাচ্ছেন। এই জিনিসগুলো আসার ফলে, এবং দেখবেন টক শোতে আগে বলা হতো টেলিভিশনে এত কথা কেন হবে, এত ঘাড় নাড়া চলবে না, ঘটনা দেখাও, ছবি দেখাও, ছবি দেখাও। এখন তো ছবি নয়, এখন চারটে লোক বসে একটা বিতর্ক হচ্ছে, সে বিতর্কের চড়া গ্রামে উঠে যাচ্ছে, মানুষও উত্তেজনা পাচ্ছে, এটা যেন একটা উত্তেজনা পাওয়ার বিষয়। আবার দেখুন আস্তে আস্তে এখন একটা সব থেকে বড় জিনিস যে আমরা টেলিভিশন সেটে টেলিভিশন আর কজন দেখি, আমরা তো দেখি না, সবাই তো আমরা মোবাইলেই দেখছি। অর্থাৎ টেলিভিশন ধ্বনিদৃশ্য মাধ্যমটা রইল, কিন্তু কোথায় দেখানো হবে, অর্থাৎ যেটাকে আমরা ক্যারেজ বলি, কন্টেন্ট অ্যান্ড ক্যারেজ, ক্যারেজটা কোথায় চলে যাচ্ছে এটা কেউ জানে না। আমরা অধিকাংশ লোকই মোবাইলে ওটিটিতে দেখছি এবং এই কথার সূত্রে এসে গেল ওটিটি, ফলে ওটিটিতেও সংবাদ আসে, ওটিটিতেও অনেক বিনোদন আসে। ফলে এটা একটা পাল্টা চ্যালেঞ্জ সামনে, যেমন টেলিভিশন খবরের কাগজের সামনে চ্যালেঞ্জ এনে দিয়েছিল, ওটিটি কিন্তু টেলিভিশনের কাছেও একটা চ্যালেঞ্জ। এবং এখন ওই ছোট পর্দায় আমি আমার ফোনে দেখছি, আমারই সহধর্মিনী আমার পাশেও একই বিছানায় রয়েছেন, তিনি অন্যদিকে রয়ে আরেকটা জিনিস দেখছেন। এবং এই যে ব্যক্তিকেন্দ্রিক, আমার যেটা ভালো লাগছে আমি দেখছি, আগে এই ড্রয়িং রুমে বসে সবাই একসঙ্গে বসে চা খেতে খেতে ওই কমার্শিয়াল বিজ্ঞাপনের বিরতির সময় উঠে একটু টুক করে চা খাওয়া, ওই যে টান টান উত্তেজনা, এখন সেটা নেই। যার যার নিজের কাছে সে নিজে দেখছে। এবং আপনি দেখবেন বন্ধুরা গল্প করতে গেলেও দেখবেন একটা টাইমে সবাই সোফায় হেলিয়ে যে যার নিজের মতো টেলিভিশনে মোবাইলে ফোন দেখে যাচ্ছে। এই যে ওটিটি, এটাও একটা বড় একটা চ্যালেঞ্জ আসছে। এটা টেলিভিশন আগামী দিনে কি করবে না করবে। এর সঙ্গে এই যে আমরা বেতারের কথা বলছি, এই যে যেখানে কথা বলছি আজকে, দেখুন এফএম প্রচার তরঙ্গ এসেছে। এফএম প্রচার তরঙ্গের শব্দ কিন্তু একেবারে পরিষ্কার শুনতে পাচ্ছি, যেখানে গান শুনে এত তৃপ্তি পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়। এখন আর কেউ বাড়িতে রেকর্ড প্লেয়ার রাখার বা টেপ রেকর্ডার বা সিডি বা ক্যাসেট রাখার কোনো প্রয়োজন নেই। আমি সবসময় এইসব জায়গায় গান শুনতে পাচ্ছি। এবং দেখুন আমাদের দেশে আকাশবাণী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তার সঙ্গে রয়েছে বিভিন্ন এফএম
রেডিও বেতার প্রচার তরঙ্গ, এবং তার সঙ্গে গোষ্ঠী বেতার বা কমিউনিটি রেডিও, যে কমিউনিটি রেডিওর ভেতরে রয়েছে ক্যাম্পাস রেডিও বা শিক্ষা প্রাঙ্গণের বেতার। এই যে এখানে রয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে, NSHM এর রয়েছে, পশ্চিমবঙ্গে হয়তো খুব বেশি নেই, অনেক জায়গায় অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় অনেকটা রয়েছে, কিন্তু এই যে এটা রয়েছে এর ফলে দেখুন ছাত্রছাত্রীরা এখানে তাদের নিজেদের কিছু করতে পারছে। এবং এই যে স্থানীয় আমরা ব্রডকাস্টিং বলতাম, তো সেটা হচ্ছে ব্রড এরিয়ার জন্য। আপনি যদি ধরেন যে বিবিসির খবর হচ্ছে লন্ডনে, সারা পৃথিবী দেখছে বা শুনছে। এখন দেখুন এই যে আজকে আপনি মেদিনীপুর থেকে এটা সম্প্রচার করছেন, হয়তো 15 কিলোমিটার বৃত্তের মধ্যে কি 20 কিলোমিটার বৃত্তের মধ্যে, অর্থাৎ এখানকার কৃষি কেমন, এখানকার আবহাওয়া কিরম থাকবে, এখানকার কি কেনাকাটা চলছে, এই যে স্থানীয় সংস্কৃতি, স্থানীয় চাহিদা। আমি তো খবরের কাগজে জেলার পাতা হয়েছে, জেলার চাহিদা পাচ্ছি, কিন্তু জেলাটাও এখন মনে হচ্ছে অনেক বড়। মানে এই 15-20 কিলোমিটারের মধ্যে যারা থাকে এখানকার আবহাওয়া আমি জানতে পারছি। এখানকার পাশে যে কৃষকরা আছেন দেখুন, তাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বৃষ্টি বা ঝড় আসার আগে তারা ফসলটা কেটে নিতে হবে। যদি ফসলটা কাটতে হয় দ্রুত, তাহলে অতিরিক্ত যন্ত্র ভাড়া করতে হবে, সেখানে একটা খরচ। আর যদি সে জানতে পারে না পাশ দিয়ে ঝড়টা চলে যাবে, আমার কাছে আসবে না, সে 3 দিন ধরে হাতে কাটবে, তার ওটা নষ্ট হবে না। আমাদের দেশ কিন্তু কৃষি প্রধান দেশ। কৃষক বন্ধুদের কিন্তু আমাদের এইটুকু সহায়তা, এই যে প্রযুক্তি, আজকে আবহাওয়ার প্রযুক্তি এত উন্নত হয়েছে, কিন্তু তারা কি করে, দিল্লি থেকে যে আবহাওয়া দপ্তর তারা সমগ্র ভারতের জন্য দেয়, কলকাতার যে আবহাওয়া দপ্তর সে হয়তো পূর্ব ভারত বা সারা পশ্চিমবঙ্গের দিল। কিন্তু এখন তো এই যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র রয়েছে, এখানে আবহাওয়া মানে যেটা যে রিমোট সেন্সিং যে ডিপার্টমেন্ট রয়েছে, ভূগোলের যে ডিপার্টমেন্ট, যারা এই সবগুলো দেখেন, তারা কিন্তু তাদের পরীক্ষাগারে তারা এগুলো দেখছেন এবং এটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এই সব দিয়ে সংস্কৃতি, গান বাজনা, ছাত্রছাত্রীদের, স্থানীয় মানুষের স্থানীয় সংস্কৃতিও যেমন যাচ্ছে, এই চাষের উপাদান কি করে, কোনটায় ভালো হবে, কোন চাষটা কখন করতে হবে, কি করতে হবে, বা স্থানীয় শিল্পের জন্য কোথায় যোগাযোগ করতে হবে, কি করতে হবে, এই প্রয়োজনীয় তথ্যগুলোও কিন্তু গোষ্ঠী বেতারে যাচ্ছে। এবং মানুষ অন্য কিছু করতে করতে রেডিওটা শোনেন, সে কিন্তু অনেক সময় কলকাতা বা দিল্লির কিছু না শুনে আশপাশের এই জিনিসগুলো শুনতে সে একটা মানে একটা আত্মপ্রসাদ লাভ করবে, একটা আগ্রহ থাকবেই। ফলে সব দিক থেকেই পাল্টেছে। এবং আগামী দিনে দেখুন এখন তো পোর্টাল হয়ে গেছে, পোর্টালটাই, ডিজিটালটাই কিন্তু ভবিষ্যৎ। এটা তো কিছু করার উপায় নেই। মানে আস্তে আস্তে খবরের কাগজের, ছাপা কাগজের সংখ্যা কমছে, প্রচার, টেলিভিশনের যে টিআরপি বলুন, যাই বলুন, টেলিভিশন সেটে দেখার সংখ্যা কমছে, ওটিটি এসে গেছে, ঠিক সেই রকম পোর্টাল এসেছে এবং ডিজিটাল মাধ্যম এসেছে। কিন্তু এ প্রসঙ্গে আমাদের একটাই কথা বলতে হবে, যে ডিজিটাল এসেছে এবং ডিজিটাইজেশন অ্যাজ ডেমোক্রেটাইজড, মানে ডিজিটাইজেশন আমাকে, আপনাকে, সকলকে একটা নিজস্ব উপাদান তৈরি করে সেটা মানুষের কাছে পৌঁছে দেবার ক্ষমতা দিয়েছে। আগে কিন্তু আমার কথা বলতে গেলে আমাকে বড় কাগজে যদি আমি লেখার সুযোগ না পাই, তাহলে আমি 10 জনের কাছে যেতে পারবো না। এখানে তা দরকার নেই, আমি কিছু একটা লিখলাম, বললাম, আমার সমাজ মাধ্যমে দিয়ে দিলাম, 10টার কাছে গেল, 100টার কাছে গেল, 1000টার কাছে গেল, যদি ভালো লাগে তাহলে আরও গেল। এবং এর একটা, যেটাকে আমরা প্রথাগতভাবে বলি, এটাও কিন্তু একটা অর্থকরী দিকও আছে, এটাকে মনিটাইজেশন হয়। যদি প্রচুর লোকের ভালো লাগে, প্রচুর লোক দেখে, তাহলে সেই কর্তৃপক্ষ সেটাকে মনিটাইজ করে, সেটারও যেমন দিক আছে। এবং আপনি নিজেই, আমি নিজেই আমার কথা প্রতিদিন 100, 1000, লক্ষ মানুষের কাছে পৌঁছতে পারছি। অর্থাৎ আমার ভয়েস, আমার যে বক্তব্য, সেটা কিন্তু মানুষের কাছে যাচ্ছে, কারুর ঘাড়ে চাপতে হচ্ছে না আমাকে কোনো বড় কাগজের, বড় বেতার কেন্দ্র বা বড় টেলিভিশন কেন্দ্র। কিন্তু একটা বড় কিন্তু হচ্ছে, এই সংবাদ মাধ্যম কিন্তু একটা দায়িত্বশীলতার পরিচয় দেয়। সে নিজের জন্যই দেয়, কারণ তার একটা সম্মান আছে, তার একটা দর্শকের কাছে গ্রহণযোগ্যতা আছে। আর তাছাড়া বিভিন্ন সংস্থা আছে, আইন আদালত আছে, সেখানে সে অযথা যে খবর সত্য নয়, অসত্য খবর সে দিতে পারে না। সে বারবার দেখে নিরিখে বিচার করে তবে দেয়। কাউকে অশালীন ভাষায় কিছু বলতে পারে না, কারণ তার মানহানি হতে পারে, অমুক হতে পারে। কিন্তু যারা ব্যক্তিগতভাবে সমাজ মাধ্যমে দিচ্ছেন, আমি স্বনির্বন্ধভাবে তাদের কাছে অনুরোধ রাখবো যে তারা যেন একটু দায়িত্বশীলতার পরিচয় দেন। আপনার উপর আমার রাগ আছে, তাই বলে আমি আমার সমাজ মাধ্যমে আপনাকে দুটো বাজে কথা বলার অধিকার নেই।
আপনি সত্যি সেই সমস্যাটা করেছেন কিনা, যে জন্য আপনাকে আমি দাগাচ্ছি, যে জন্য আপনার বিরুদ্ধে আমি আঙুল তুলছি, সেটা তো আর আপনাকে দেখাবার কোনো সুযোগ, আপনার তো বলার কোনো সুযোগ নেই। এবার আমি আমার মতো বলে যাচ্ছি, আপনি আপনার মতো বলছেন। এখানে শালীনতা বা সত্যাসত্যের একটা বিচার আছে। এইটুকু দায়িত্ব নিয়ে যাতে সমাজকে ভুল পথে চালিত না করি। দেখুন, আমাদের একটা সাংস্কৃতিক ঐতিহ্য আছে, একটা দায়িত্ববোধ আছে। আমরা তো মানুষ হিসেবেও তো একটা দায়িত্ব আছে, সমাজের অঙ্গ আমরা। সুতরাং আমি একটু অনুরোধ করব, যারা সমাজ মাধ্যমে আছেন তারা শুধু একটু দায়িত্বশীলতার পরিচয়। আপনি ভালো কিছু পেয়েছেন, দেখেছেন, কোথাও গেছেন, আপনি নিশ্চয়ই 8-10 জনকে জানাবেন, আপনার ছবি দেখাবেন, দেখবেন। আমার তো কত এই ধরনের দেখে ভালো লাগে যে কত নতুন নতুন জায়গা দেখতে পাই, নতুন কত কিছু কারিগরি প্রকৌশল তারা শিখিয়ে দেন, সেসবও আমরা দেখি, ব্যবহার করতে পারি। কিন্তু তারপরেও অনেকে আছেন এক পেশে কাউকে বাজে কথা বললেন বা সত্য কিনা না দেখে একটা ঘটনা নিয়ে বলতে শুরু করলেন। এই জায়গায় একটা সংযমের প্রয়োজন, একটা সেলফ সেন্সরশিপের প্রয়োজন আছে, দায়িত্বশীলতা, যেটা প্রথাগত গণমাধ্যমের, সংবাদ মাধ্যমের যে দায়িত্বশীলতা আছে, সেই দায়িত্বশীলতা ব্যক্তিকেও মানতে হবে। তার কারণ ব্যক্তিও এখন প্রথাগত সংবাদ মাধ্যমের মতো তার কথা সে 8-10 জনের কাছে পৌঁছে দিচ্ছে। এর জন্য নানা রকম আইনও আছে, কিন্তু আইনটা বড় কথা নয়। আমি কেন একটা শালীনতা কেন বজায় রাখবো না? আমি সত্যাসত্য না দেখে কেন হট করে এক্ষুনি কিছু একটা হয়েছে বলে দিলাম, তার জন্য আরো 10টা লোক খেপে গেল? এই জিনিস যাতে আমি না করি। সবকিছুর আগে একটা বিচার বিবেচনা এবং একটু খতিয়ে দেখা বিষয়টা ভীষণভাবে প্রয়োজন। একেবারে শেষ মুহূর্তে আমরা পৌঁছে গেছি, কিন্তু তার আগে জিজ্ঞেস করব, এই যে আজ আমরা মূলত এখানে আপনার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে এআই কে কেন্দ্র করে। জ্ঞান যেমন অভিশাপ, ঠিক সেরমভাবে আশীর্বাদও বটে অবশ্যই। তো এআই তো আমাদের কাছে আশীর্বাদ অবশ্যই, কিভাবে অভিশাপ হয়ে উঠতে পারে, বা আমরা কোনোভাবে এআই কে নিজের জীবনের সেই অন্ধকার মুহূর্তের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি না? তো প্রশ্নের মধ্যেই তো উত্তরটা রয়েছে। সে তো বটে, একটা জিনিস আশীর্বাদও বটে, অভিশাপও বটে। আমি কিভাবে ব্যবহার করছি। একটা ছুরি যখন, যেটা খুব একটা এমন একটা উদাহরণ যেটা সবাইকে দিয়ে থাকেন, একটি ছুরি যখন একজন শল্য চিকিৎসকের হাতে থাকে, মানুষের যে ক্ষতি হওয়া অঙ্গটি তিনি কেটে বাদ দিয়ে সেই রোগীকে সুস্থ করেন। আর ওই ছুরি যদি কোনো হত্যাকারীর কাছে থাকে, সেই ছুরি মেরে সে একজন মানুষ আরেকজন মানুষকে মেরে ফেলে। তাহলে ব্যবহারের ওপর নির্ভর করছে, ছুরিটার ওপরে নয়। ফলে আজকে কিন্তু এআই, সমাজ মাধ্যম এগুলো এসে গেছে, আমি এর থেকে দূরে থাকতে পারবো না। যেমন আমার কাছে কম্পিউটার, একটা সময় কম্পিউটার না কি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, এখন তো কম্পিউটার ছাড়া আমাদের জীবন চলে না। ঠিক সেই রকম এআইকে বাদ দিয়ে থাকলে হবে না, আমাকে এআই এর প্রতি দক্ষ হতে হবে। কিন্তু আমি এআইকে বাজেভাবে ব্যবহার করব না, মিথ্যে আমি কারুর একটা চেহারার সঙ্গে অন্য কারুর ছবি লাগিয়ে সেটা ছেড়ে দেব না। হচ্ছে তো বটে, এবং এর জন্য আইনও আরো করা হচ্ছে। আপনি জানেন যে ডিপিডিপি রুলস বলে যেটা চালু হচ্ছে, এবং আরো যে সমস্ত ভারতীয় ন্যায় সংহিতা এবং অন্যান্য আইনে, এই আগে কিন্তু ইলেকট্রনিকগুলো এতটা এর মধ্যে ছিল না, এখন সেগুলোকে সব অন্তর্ভুক্ত করা হচ্ছে। কিন্তু দেখুন, আইন দিয়ে সব হয় না। আমি তো করছি জিনিসটা, মানে আমি যদি একজনের শরীরে আরেকজনের মাথা লাগাই, কাজটা তো আমি করছি, তার মানে আমি তো দোষী, আমি তো নিজে জেনে করছি। আমি কেন করব? আমি ওই দক্ষতাটা জেনেছি বলেই যে আমি ওটা করব কাউকে। এই কাজগুলো, যেমন অসত্য জিনিস প্রচার করাটা ঠিক নয়, উত্তেজনামূলক কোনো জিনিস প্রচার করাটা ঠিক নয়, সেই রকম কারুর কোনো ব্যক্তিকে কোনোভাবে আহত হচ্ছেন, তার ধর্মীয় বিশ্বাস থাকতে পারে, তার গোষ্ঠীগত একটা অস্মিতা থাকতে পারে, তার ব্যক্তিগত, আমাদের দেশের ভারতীয় সংবিধানের 21 সংখ্যক ধারায় রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি আছে। ফলে আমি তো আমার হাতের 19-এর ক-এর 1-এর ক ধারা আছে, মানে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, আমার বাক স্বাধীনতা আছে। কিন্তু তার মানে আপনারও তো ব্যক্তিগতভাবে তো আপনার জীবন ধারণের একটা স্বাধীনতা আছে। ফলে আমি তো সেইটা খর্ব করতে পারি না। ফলে আমার মনে হয় যেখানে এআই নিয়ে, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা হবে, সেখানে তাকে সবসময় বলা হবে যে তুমি এটার অপব্যবহার করতে পারবে না। কোনো আইন থাকুক না থাকুক, তুমি জেলে যাও না যাও, তুমি কেন ওই পরিস্থিতিতে যাবে? তুমি কখনোই করবে না। তুমি ছুরিটা ভালো কাজের জন্যই ব্যবহার করবে। এইটা ভেতর থেকে আমাদের প্রচারে রাখতে হবে। বেশ, একেবারেই তাই। অবশ্যই সবকিছুর ভালো দিক আছে, খারাপ দিক আছে, কিন্তু আমরা কিভাবে সেটাকে ব্যবহার করছি সেটা সম্পূর্ণ নির্ভর করছে কিন্তু আমাদের উপর। শ্রোতা বন্ধু, একেবারে শেষ মুহূর্তে চলে গেছি, কিন্তু সামনেই পুজো আসছে।
তো পুজো নিয়ে যদি একটা প্রশ্ন না করতে পারি, কিরকম একটা মানে অসম্পূর্ণ থেকে যায় বিষয়টা। পুজোতে আপনার কি পরিকল্পনা রয়েছে? যেহেতু সাংবাদিক জীবনযাপন, তার জন্য কখনোই যে সম্পূর্ণভাবে ব্যস্ততা থাকে না বা পুজোর ছুটি কাটান সেটা আমি বলবো না, কিন্তু তাও একটা ভিন্নতা তো থাকে। দেখুন, আমি দীর্ঘদিন খবরের কাগজে প্রথমে এবং তারপর দূরদর্শনে চাকরি করেছি। বলে খবরের কাগজেও আমরা অপেক্ষা করতাম এই ষষ্ঠীর দিনের পরে, সেই রাত্রি 1টার পরে আর 2-3 দিন ছুটি পেতাম। কিন্তু দূরদর্শনে যখন চাকরি করেছি, সংবাদে বিশেষ করে, কখনোই ছুটি পাইনি। আমাদের ভাগ করে করে একটা, যেটাকে রোটেশন ডিউটি বলে, যে আমাদের একদিন পড়তো। আমি দীর্ঘদিন সপ্তমী, নবমী, তারপর আরেকটু যখন সিনিয়র হয়েছি শুধু নবমী, এইভাবে আমাদের ডিউটি করতে হয়েছে। এখন আমি অবসর নিয়েছি, এখন আমার সেটা নেই। আমাদের একটি পারিবারিক ঠাকুরবাড়ি আছে, সেখানে আমাদের বহুদিনের, দীর্ঘদিনের পুরনো দুর্গাপুজো হয়, কয়েক শত বছরের। আমরা পরিবারের সদস্যরা যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছি, এই কটা দিন মিলিত হই পুজোর জন্য, সেখানে সকালটা কাটে। আর আমি ঠাকুর দেখতে যাওয়ার আর বয়স পারি না, ওই ভিড়টা আমার কাছে কিরকম লাগে। একটু বসে বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করা, পরিবারের সঙ্গে গল্প করা, সন্ধ্যেটা। হ্যাঁ, তবে এখন আর অত বাইরের খাওয়া দাওয়া একটু তো হয়, পুজোর সময় তো আর বাড়িতে রান্না টান্না হয় না। তবে একটা কথাই আমি বলবো, আমি জানেন আমার সব থেকে পুজোর যে জিনিসটা ভালো লাগে, এই আশেপাশের যে বিভিন্ন ছোট ছোট ফুটপাতের দোকান না বা হাট, সেইখান থেকে ঠিক পুজোর আগে মানুষজন অন্তত কিছু টাকা কোথাও থেকে উপার্জন করে তার প্রিয়জন, পরিবারের জন্য খুব সাধারণ 2-1টা জামা কিনছে। আমি না ওইটা তাকিয়ে তাকিয়ে দেখি, সেই বাচ্চাটার কি তৃপ্তি, বা তার বাবা বা মা কিনে দিতে পারছে, এইটুকু যে তৃপ্তি। আর পুজোর সময় মনে হয়, বিশ্বাস করুন, যারা সম্প্রতি বলুন বা কয়েক বছর হলো চলে গেছেন, বিশেষ করে অসময়ে চলে গেছেন, তাদের কথা না উৎসবের সময় খুব বেশি করে মনে আসে। আমি জানি না এটা আমার হয়, আরো কারোর হয় কিনা জানি না। আর পুজোটা হচ্ছে অনেক বেশি সামাজিক, এবং এখানে ধর্মটা আছে ঠিকই, কিন্তু ওই পুজো বলতে যেটা ওই উপচার পুজো, সেখানেই ধর্মটা আছে। কিন্তু সেইটা আছে বলেই ধরুন আজকে আমি, এমন লোকও আমার পাশে দাঁড়িয়ে থাকে দালানে, যার ঠাকুরদা এবং আমার ঠাকুরদা হয়তো সহোদর ছিলেন, বা কাকা ভাইপো, বা না কাকা ভাইপো একই পরিবারের। কিন্তু এই পুজোটা আছে বলেই আমি তাদের চিনতে পারছি, সেই প্রভাবমানতাটা চলে আসছে। আর মানুষ উৎসবে একটু আনন্দ করবেন, এটা তো ভালোই লাগে। বৃষ্টি টিষ্টি যাতে না হয়, মানুষ মানে বাঙালিরা, শুধু বাঙালি বলবো কেন, যারা পশ্চিমবঙ্গে থাকেন, যে ভাষাই তারা কথা বলুন না কেন, পুজোটা সকলের কাছেই একটু আনন্দের। এই কটা দিন নিরবিচ্ছিন্ন অনাবিল আনন্দ করুক মানুষ, যে যেভাবে পারে, তবে কারুর আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ না হয়। আর বক্তব্য থাকবে পুলিশ, দমকল, এই ধরনের যারা চিকিৎসক, যাদের ওই ছুটি নেই, তারা কিছু করার নেই, কিছু জরুরি আপৎকালীন পরিষেবা থাকে, আরো বেশি করে এই সময় থাকতে হয়। তারা হয়তো অন্য কোনো সময় কোনোভাবে তাদের ছুটিটা পরিবারকে সময় দেবেন। কিন্তু আপনাদেরও শারদীয়ার শুভেচ্ছা রইল, আপনাদের মাধ্যমে আপনাদের শ্রোতা বন্ধুদেরও শারদীয়ার শুভেচ্ছা জানাই। প্রার্থনা করি এবারের পুজোর দিন কটা ভালো কাটুক, সকলের আনন্দে কাটুক, সারা বছর আমরা এটার জন্যই অপেক্ষা করি। একেবারেই আপনাকেও অনেক অনেক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই পুজোর। বন্ধু, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ডক্টর স্নেহাশিস সুর, আর আমরা ওনাকে পেয়ে সত্যিই ভীষণভাবে গর্বিত এবং আপ্লুত। আর কথা হবে অন্য কোনো দিন, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, রেডিওর ওপারে থাকুন। নমস্কার। বন্ধু, শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়।